একটু ভেবে দেখার মতো বিষয় এটা। মানে ধরুন অষ্টম শতাব্দীর একটা সময়ের কথা বলছি আমরা। হ্যাঁ, তখন তো আর আজকের মতো ইন্টারনেট ছিল না। একদমই তাই। ইন্টারনেট তো দূরের কথা, খুব বেশি বইপত্র বা লাইব্রেরি এসবেরও কোনো অস্তিত্ব সেভাবে ছিল না। হুম, জ্ঞান সংরক্ষণের উপায়টা তখন সম্পূর্ণ আলাদা ছিল। ঠিক, একটা পুরো সাম্রাজ্যের যাবতীয় জ্ঞান, ইতিহাস, আইন সবকিছু সংরক্ষিত ছিল কেবল কিছু মানুষের মস্তিষ্কে। আর সেই মানুষগুলো মারা গেলে হ্যাঁ, তারা মারা গেলে তাদের সাথে সাথে সেই অমূল্য জ্ঞানও চিরতরে হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি ছিল। বিশাল ঝুঁকি। আর ঠিক এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ সিদ্ধান্ত নিলেন যে এই যে বিশাল একটা মৌখিক ঐতিহ্য, এটাকে তিনি খাতার পাতায় বা বলা যায় লিখিত দলিলে রূপ দেবেন। এবং কাজটা কিন্তু চারটেখানি কথা ছিল না। একদমই না। আমাদের হাতে আজকে বেশ কিছু বিশদ গবেষণাপত্র, জীবনীমূলক প্রবন্ধ আর ঐতিহাসিক বিতর্কের নানা দলিল রয়েছে। আর এই উৎসগুলো ঘাঁটলে অষ্টম শতাব্দীর সেই কিংবদন্তি স্কলার মানে মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আল জুহুরি সম্পর্কে এমন এক চিত্র ফুটে ওঠে যা ইতিহাস পড়ার প্রচলিত ধারণাকেই বলা যায় পাল্টে দেয়। সত্যি বলতে কি, ইতিহাসের এই নির্দিষ্ট সময়টা নিয়ে আলোচনা করাটা সবসময় খুব রোমাঞ্চকর। আজকের এই গভীর আলোচনার মূল লক্ষ্যই হলো সেটা বোঝা, কিভাবে একটা বিশাল সাম্রাজ্যের ইতিহাস প্রথমবারের মতো মানুষের স্মৃতি থেকে কাগজের পাতায় উঠে এলো। আর একই সাথে আল জুহুরি কিভাবে জ্ঞান সংরক্ষণ এবং তৎকালীন যে রাষ্ট্রীয় ক্ষমতা তার মধ্যে এক অভাবনীয় ভারসাম্য বজায় রেখেছিলেন। ঠিক, আমরা একদম নিরপেক্ষভাবে উৎসগুলোতে থাকা তথ্যগুলোই শুধু তুলে ধরব। তো একদম শুরু থেকে শুরু করা যাক। হ্যাঁ, তার জন্ম এবং শুরুর দিকের জীবন। আল জুহুরি আনুমানিক ৬৭০ খ্রিস্টাব্দে, অর্থাৎ ৫০ থেকে ৫৮ হিজরির মাঝামাঝি কোনো এক সময় মদিনায় জন্মগ্রহণ করেন। মদিনা তখন কিন্তু জ্ঞানের একটা বড় কেন্দ্র। ঠিক বলেছেন। আর তিনি ছিলেন কুরাইশ বংশের অত্যন্ত সম্মানিত বানু জুহুরা গোত্রের মানুষ। এই গোত্রের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বিশাল। একদম, খোদ নবী মুহাম্মাদের মায়ের রক্তের সম্পর্ক ছিল এই বানু জুহুরা গোত্রের সাথে। কিন্তু তাদের রাজনৈতিক অতীত বেশ ঘটনাবহুল ছিল, তাই না? হ্যাঁ, মানে আল জুহুরির পরদাদা ওহুদের যুদ্ধে নবীর বিপক্ষে লড়াই করেছিলেন, যদিও পরে তিনি ইসলাম গ্রহণ করেন। ঠিক। আবার তার বাবা দ্বিতীয় ফিতনা বা ওই যে গৃহযুদ্ধের সময় উমাইয়া খালিফাদের বিরুদ্ধে গিয়ে মক্কায় ইবনে আল জুবায়েরকে সমর্থন করেছিলেন। অর্থাৎ রাজনৈতিকভাবে তারা যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এত অভিজাত এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী একটা বংশের সন্তান হওয়ার পরও আল জুহরির প্রথম জীবন কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। পরিবারের ভরণ পোষণের পুরো দায়িত্ব খুব অল্প বয়সেই তার কাঁধে এসে পড়ে। হ্যাঁ, কিন্তু সেই অভাব তাকে জ্ঞানার্জন থেকে একটুও টলাতে পারেনি। মানে তিনি অন্য কিছু দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, তিনি শুরুতেই ধর্মতত্ত্ব বা আইন নিয়ে মেতে ওঠেননি। তার পড়াশোনার শুরুটা হয়েছিল কবিতা এবং বংশলতিকা দিয়ে, জিনিয়ালজি আর কি। দাঁড়ান, শুধু আইন বা ধর্ম পড়ছিলেন না, কিন্তু বংশলতিকা কেন? কারণ তৎকালীন আরব সমাজে বংশলতিকা জানাটা ছিল সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। ও আচ্ছা। হ্যাঁ, কে কোন গোত্রের, কার সাথে কার রক্তের বা বৈবাহিক সম্পর্ক, এগুলো জানলে পুরো সমাজের ক্ষমতার কাঠামোটা খুব সহজে বোঝা যেত। বুঝতে পেরেছি। আর এই কবিতা আর বংশলতিকা মুখস্থ করতে গিয়েই কি তার স্মৃতিশক্তি এতটা তীক্ষ্ণ হয়ে ওঠে? ঠিক তাই, অসম্ভব তীক্ষ্ণ। আর মদিনা তখন ছিল জীবন্ত স্মৃতির এক বিশাল খনি। কারণ সেখানে তখনও নবীর অনেক সাহাবী সরাসরি ছাত্ররা বেঁচে ছিলেন। একদম। আল জুহরি ঠিক করলেন তিনি মদিনার সেরা 4 জন স্কলারের কাছে শিক্ষা নেবেন। সঈদ ইবনে আল মুসাইয়্যব, উরওয়া ইবনে জুবায়ের, উবাইদুল্লাহ এবং আবু সালামা। হ্যাঁ, আল জুহরি নিজে তাদের জ্ঞানের মহাসাগর বলে ডাকতেন। সঈদ ইবনে আল মুসাইয়্যবের কথা যদি বলি, তার ক্লাসে আল জুহরি টানা 8 বছর এমনভাবে বসে পড়াশোনা করেছেন যে তাদের দুজনের হাঁটু সবসময় একে অপরের সাথে লেগে থাকত। এর মানে হলো তিনি গুরুর একদম সবচেয়ে কাছের, সবচেয়ে ঘনিষ্ঠ ছাত্র হয়ে উঠেছিলেন। টানা 8 বছর এভাবে লেগে থাকা তো চারটিখানি কথা নয়। উৎসগুলোতে তার এই অদ্ভুত একাগ্রতা নিয়ে বেশ কিছু মজার তথ্য পাওয়া যায়। যেমন ওই মধুপানের বিষয়টা। হ্যাঁ, তিনি নাকি স্মৃতিশক্তি বাড়াতে নিয়মিত মধু পান করতেন। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি শুধু শুনেই বসে থাকতেন না। যা শুনতেন তা মনে রাখার জন্য কাঠের স্লেট বা পার্চমেন্ট কাগজে লিখে রাখতেন। আবু আল জিনাদ নামে তার এক সমসাময়িক স্কলার উল্লেখ করেছেন যে
আল জুহুরিকে সবসময় স্লেট আর কাগজ নিয়ে ঘুরতে দেখা যেত। এবং অনেকেই নাকি এটা দেখে হাসাহাসি করত। সেই যুগে এটা বেশ অদ্ভুত একটা ব্যাপার ছিল। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে মনো যাক। সে যুগে বেশিরভাগ স্কলার তো শুধু হালাল ও হারাম মানে আইনগত দিকগুলো নিয়ে লিখে রাখতেন। হ্যাঁ, আইনি বিষয়গুলো সংরক্ষণের একটা চল ছিল। কিন্তু আবু আল জেনাদের পর্যবেক্ষণ অনুযায়ী আল জুহুরি যা শুনতেন তার সবই লিখে রাখতেন। সেটা কোনো ঐতিহাসিক ঘটনা হোক, কারো বংশের পরিচয় হোক বা অন্য কোনো সাধারণ তথ্য। ঠিক ধরেছেন। আর এই সব কিছু লিখে রাখার অভ্যাসটাই তাকে অন্যদের থেকে পুরোপুরি আলাদা করে ফেলেছিল। কারণ মানুষের একটা ধারণা ছিল যে লিখিত টেক্সট বা কাগজের ওপর নির্ভর করা মানে হলো নিজের স্মৃতিশক্তির ওপর অবিশ্বাস করা। হ্যাঁ, স্মৃতিকে মনে করা হতো খাঁটি আর লেখাকে দেখা হতো কিছুটা সন্দেহের চোখে। কিন্তু খলিফা উমর ইবনে আব্দুল আজিজ মানে দ্বিতীয় উমর, তিনি যখন বুঝতে পারলেন যে স্কলাররা মারা গেলে এই বিশাল জ্ঞানভাণ্ডার চিরতরে হারিয়ে যাবে, তখন তিনি আল জুহুরিকে আনুষ্ঠানিকভাবে হাদিস ও ইতিহাস লিপিবদ্ধ করার নির্দেশ দেন। এটা শুধু একটা নির্দেশের বাস্তবায়ন ছিল না, এটা ছিল মানব ইতিহাসের একটা বিশাল প্যারাডাইম শিফট। একদম হিসাব পাল্টে দেওয়ার মতো ব্যাপার। মৌখিক যুগ থেকে লিখিত যুগে প্রবেশের এই সন্ধিক্ষণে আল জুহরি একাই একটা পুরো যুগের নেতৃত্ব দিয়েছিলেন। এই কাজের জন্য তো তাকে নিশ্চয়ই নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করতে হয়েছিল, কারণ শুধু মানুষের মুখের কথা লিখে রাখলেই তো আর সেটা প্রামাণ্য হয়ে যায় না। একদমই তাই। আর এখানেই আল জুহরির সবচেয়ে বড় পদ্ধতিগত উদ্ভাবনের বিষয়টা আসে, যাকে বলা হয় ইসনাদ, বর্ণনাকারীদের শিকল। হ্যাঁ, চেইন অফ ট্রান্সমিশন। তিনি এই ব্যবস্থাকে সুসংগঠিত করার ক্ষেত্রে একেবারে অগ্রণী ভূমিকা পালন করেন। এই ইসনাদ বিষয়টিকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে দেখি, তাহলে তবে এটিকে আধুনিক যুগের সোর্স সাইটেশন বা তথ্যের চেন বলা যেতে পারে, তাই না? মানে আমি একটা কথা বলছি, কিন্তু কথাটা আমি কার কাছ থেকে শুনেছি, তিনি কার কাছ থেকে শুনেছেন, তার একটা নিখুঁত রেফারেন্স তালিকা তৈরি করা। চমৎকার বলেছেন। এটাকে অনেকটা আধুনিক যুগের জার্নালিজমের ব্যাকগ্রাউন্ড চেকিংয়ের সাথেও তুলনা করতে পারেন। হ্যাঁ, কে সোর্স, তার সোর্সকে সেটা যাচাই করা। হাদিস পর্যালোচনাকারীরা আল জুহরিকে তথ্যের জালের কেন্দ্রে থাকা মাকশা বা স্পাইডার ইন দ্য ওয়েব বলে আখ্যা দিয়েছেন। স্পাইডার ইন দ্য ওয়েব, দারুণ একটা উপমা। এর কারণ হল মদিনা, মক্কা, সিরিয়া নানা জায়গা থেকে অসংখ্য বর্ণনার শিকল বা ইসনাদ এসে তার কাছে মিলেছে। তিনি ছিলেন এমন এক কেন্দ্রবিন্দু যেখানে এসে অতীতের অসংখ্য ধারা একত্রিত হয়েছে, যাচাই বাছাই হয়েছে, এবং যেখান থেকে ভবিষ্যতের জন্য এক সুসংগঠিত লিখিত জ্ঞান প্রবাহিত হয়েছে। কিন্তু এখানে তো একটা বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মনে হতে পারে। দ্বন্দ্বটা কোথায়? ক্ষমতার সাথে? হ্যাঁ, এই যে জ্ঞান সংগ্রহ এবং সংরক্ষণের বিশাল কাজ তিনি করলেন, এর সাথে তো তৎকালীন ক্ষমতার কেন্দ্রবিন্দুরও একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা তো দেখতে পাই আল জুহুরি উমাইয়া খলিফা আব্দুল মালিক, প্রথম ওয়ালিদ সুলাইমান, দ্বিতীয় উমর, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশামের রাজদরবারে কাজ করেছেন। অনেকজন খলিফার সময় তিনি দরবারে ছিলেন। হিশামের রাজদরবারে, যা সিরিয়ার রেসাফায় অবস্থিত ছিল, সেখানে তিনি রীতিমতো যুবরাজদের গৃহশিক্ষক হিসাবে কাজ করেছেন। এছাড়াও তিনি বিচারক ছিলেন। এমনকি কর আদায়কারী ও নিরাপত্তা বাহিনী, মানে যাকে শুরতা বলা হতো, তার সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এইটাই তো সবচেয়ে বড় বিতর্কের জায়গা। আমার প্রশ্ন হলো, একজন স্কলার যখন সরাসরি রাষ্ট্রের পেরোলে বা বেতনভুক্ত কর্মী হিসাবে কাজ করছেন, তখন তার কাজের স্বাধীনতা বা নিরপেক্ষতা কতটা অক্ষুণ্ণ থাকতে পারে? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। আর এই দরবারি জীবনের কারণেই তার কাজের স্বাধীনতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিস্তর আলোচনা রয়েছে। স্বাভাবিকভাবেই থাকার কথা। কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদ্ধৃতি মনে রাখতে হবে। খলিফা হিশাম যখন আল জুহুরিকে যুবরাজদের জন্য হাদিস লিখে দিতে বাধ্য করেন, তখন আল জুহুরি বেশ আক্ষেপ করে একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, শাসকরা যখন এটি লিখেই ফেলেছে, তখন অন্যদের জন্য এটি না লিখতে আমার লজ্জা হচ্ছে। বাহ, এর মানে তিনি ব্যক্তিগতভাবে হয়তো বিষয়টা চাইছিলেন না। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে বুঝতে পারব যে খলিফাদের কেন এটা দরকার ছিল। উমাইয়া সাম্রাজ্য তো তখন স্পেন থেকে শুরু করে ভারতের সীমানা পর্যন্ত বিস্তৃত। ঠিক, এত বিশাল একটা সাম্রাজ্য শুধু মানুষের মুখের কথার উপর ভিত্তি করে চলতে পারে না। তাদের একটা অভিন্ন আইন দরকার ছিল, একটা সুনির্দিষ্ট রাষ্ট্র কাঠামো দরকার।
আর সেই আইনের ভিত্তি হচ্ছে নবী এবং তার সাহাবীদের রেখে যাওয়া ঐতিহ্য। রাষ্ট্র বুঝতে পেরেছিল যে এই জীবন্ত লাইব্রেরিগুলো মানে স্কলাররা যখন মারা যাবেন তখন পুরো সাম্রাজ্যের আইনি ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। আল জুহরি হয়তো ব্যক্তিগতভাবে মৌখিক চর্চাকেই প্রাধান্য দিতেন, কিন্তু রাষ্ট্রের এই রাজনৈতিক ও প্রশাসনিক প্রয়োজন এক নতুন যুগের সূচনা করেছিল। কিন্তু তার মানে কি এই যে আল জোহরি পুরোপুরি চাপের ঊর্ধ্বে ছিলেন, রাষ্ট্র তো তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল? এখানে একটি বড় ঐতিহাসিক বিতর্কের জন্ম হয়। বিখ্যাত ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ ইগনাক গোল্ডজিহার্গজের সেই অভিযোগের কথা বলছেন। হ্যাঁ, গোল্ডজিয়াহের একটি অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছিলেন। তার দাবি ছিল মক্কায় যখন ইবনে আল জুবাইরের বিদ্রোহ চলছিল এবং মক্কা উমাইয়াদের হাতছাড়া হয়ে যায়, তখন খলিফা আব্দুল মালিক সিরিয়ার মানুষদের মক্কায় হজে যেতে বাধা দিচ্ছিলেন। এবং এর বিকল্প হিসেবে সিরিয়ার মানুষদের জেরুজালেমে তীর্থযাত্রায় উদ্বুদ্ধ করতে খলিফার নির্দেশে আল জুহরি একটা হাদিস জাল করেছিলেন। ডোম অফ দ্য রক বা কুব্বাতা সাকরা সম্পর্কিত হাদিসটা। ঠিক। অভিযোগটি প্রথম দর্শনে বেশ চমকপ্রদ মনে হলেও আধুনিক গবেষকরা কিন্তু এটাকে খণ্ডন করেছেন। যেমন হ্যারাল্ড মোটসুকি এবং মুস্তাফা আল আজামি। হ্যাঁ, তারা ঐতিহাসিক তথ্য প্রমাণ দিয়ে পুরোপুরি প্রমাণ করেছেন যে এই অভিযোগের ভিত্তি নেই। প্রথমত, গোল্ডজিয়াহার যে সময়ের কথা বলছেন তখন আল জুহারি ছিলেন বয়সে তরুণ এবং সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ। খলিফা তাকে দিয়ে এত বড় একটা ধর্মীয় জালিয়াতির কাজ করাবেন, তার কোনো যৌক্তিক ভিত্তিই নেই। দ্বিতীয়ত, জেরুজালেমের ফজিলত সম্পর্কিত ওই একই হাদিস অন্যান্য বর্ণনাকারীরাও বর্ণনা করেছেন, যাদের সাথে আল জুহরির কোনো সম্পর্কই ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো, আল জুহরি এমন অনেক হাদিসও বর্ণনা করেছেন যা উমাইয়াদের রাজনৈতিক স্বার্থের সরাসরি বিরোধী ছিল। অর্থাৎ তিনি যে শুধু উমাইয়াদের তোষামত করতেন, বিষয়টা এমন নয়। একদমই না। তিনি যদি শুধু চাটুকার হতেন, তবে ক্ষমতার বিরুদ্ধে যাওয়ার সাহস তার হতো না। তার মানে তিনি তার জায়গা বেশ শক্ত ছিলেন। উৎসগুলোতে দেখা যায় একবার তাকে এক হাদিসের বর্ণনাকারীর শিকল বা ইসানান্দ জোড়া দেওয়ার জন্য বলা হয়েছিল। মানে মাঝখানের যে গ্যাপ বা ফাঁক আছে সেটা একটা ভুয়া নাম দিয়ে পূরণ করতে বলা হয়েছিল। ঠিক তাই, কিন্তু তিনি তা করতে সরাসরি অস্বীকৃতি জানান এবং স্পষ্ট বলেন, আমি শুধু কয়েকজনের কাছ থেকেই শুনেছি, কোনো মিথ্যে শিকল তিনি তৈরি করবেন না। বাহ! এমনকি একবার এক উমাইয়া যুবরাজ তার সাথে উদ্ধত আচরণ করলে তিনি তাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। সরাসরি রাজপরিবারের সদস্যকে? হ্যাঁ, একজন বিকৃত স্কলার বা রাষ্ট্রের হাতের পুতুল কখনো রাজপরিবারের সাথে এমন আচরণ করার সাহস পায় না। এই ঐতিহাসিক সত্যগুলো সত্যি আমাদের নতুন করে ভাবতে শেখায়। উমাইয়াদের সাথে তার এই ওঠা বসা এবং একই সাথে নিজের পাণ্ডিত্য ধরে রাখার যে সংগ্রাম, এর ফলে পরবর্তীতে তাকে নিয়ে তো বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। হ্যাঁ, নানা দৃষ্টিকোণ থেকে তাকে মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে যারা উমাইয়াদের বিরোধী ছিল তাদের দৃষ্টিকোণ থেকে বা অন্যান্য স্কলারদের চোখ দিয়ে তাকে কিভাবে দেখা হয়েছে সেটা জানা খুব জরুরি। খুব সুন্দর একটি জায়গায় এসেছেন। আল জুহরিকে নিয়ে পরবর্তী প্রজন্মের মূল্যায়ন বেশ বৈচিত্র্যময়। প্রথমে যদি সুন্নি দৃষ্টিকোণ দেখি, সুন্নি ঐতিহ্যে তো তিনি প্রচণ্ড সম্মানিত একজন ব্যক্তিত্ব। একদম। তাকে ঠিকা বা চরম বিশ্বস্ত হিসেবে মানা হয়। বিখ্যাত স্কলার ইমাম আহমাদ ইবনে হাম্বল তাকে হাদিসের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ এবং বর্ণনার শিকল যাচাইয়ের ক্ষেত্রে সবচেয়ে দক্ষ বলে আখ্যা দিয়েছেন। সুন্নিদের যে 6টি প্রামাণ্য হাদিস গ্রন্থ রয়েছে, সেখানে আল জুহরির প্রায় ৩,৫০০ বর্ণনা রয়েছে। সুন্নি স্কলাররা মনে করেন যে উমাইয়া দরবারের সাথে তার পেশাগত সম্পর্ক তার পাণ্ডিত্য বা সততাকে বিন্দুমাত্র কলুষিত করেনি। তারা বিশ্বাস করেন তিনি রাষ্ট্রের ভেতরে থেকেও জ্ঞানের শুদ্ধতা বজায় রেখেছিলেন। অন্যদিকে শিয়া স্কলাররা তো তাকে একটু অন্য নজরে দেখেছেন। হ্যাঁ, কারণ উমাইয়াদের সাথেই তো আহল আল বাইতের বা নবীর পরিবারের ঐতিহাসিক দ্বন্দ্ব ছিল। তো উমাইয়াদের সাথে ঘনিষ্ঠতার কারণে অনেক প্রাথমিক শিয়া পণ্ডিত তাকে নিয়ে বেশ সংশয়ী ছিলেন। যেমন আল মাজলিসির মতো স্কলাররা তাকে দুর্বল বা দইফ বর্ণনাকারী হিসেবে চিহ্নিত করেছেন। তাদের দাবি ছিল যেহেতু তিনি উমাইয়া রাজদরবারে কাজ করতেন, তাই তিনি হয়তো উমাইয়াদের চাপে পড়ে আহল আল বাইতের পক্ষের হাদিসগুলো এড়িয়ে গেছেন বা সেগুলোকে কম গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই দৃষ্টিভঙ্গি কি সব শিয়া স্কলারদের মধ্যেই ছিল? না, বিষয়টা এত সাদাকালো নয়। এখানে বেশ কিছু সূক্ষ্ম বিষয় আছে বলে মনে হচ্ছে। সব শিয়া স্কলার তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেননি।
উদাহরণস্বরূপ শেখ তুসির মতো প্রখ্যাত শিয়া স্কলার তাদের প্রধান হাদিস গ্রন্থগুলোতে আল জোহরির বেশ কিছু বর্ণনা অন্তর্ভুক্ত করেছেন। বিশেষ করে যেগুলো সরাসরি রাজনৈতিক নয়, বরং ইবাদাত বা আইন সংক্রান্ত। ঠিক। আর আধুনিক শিয়া স্কলারদের মধ্যে কেউ কেউ, যেমন আয়াতুল্লাহ আল খোয়ি, তাকে প্রো আলিদ সুন্নি বা আলীর প্রতি সহানুভূতিশীল সুন্নি হিসেবেও বিবেচনা করেছেন। এর কারণ কি? এর একটা বড় কারণ হল আল জোহরি শুধু উমাইয়াদের দরবারেই যাননি, তিনি চতুর্থ শিয়া ইমাম আলী ইবনে হুসাইনের কাছ থেকেও দীর্ঘ সময় জ্ঞান অর্জন করেছিলেন, যিনি জাইনুল আবেদিন নামেও পরিচিত। হ্যাঁ, এবং আল জোহরি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। তার মানে তিনি একই সাথে রাজনৈতিক ক্ষমতা এবং ধর্মীয় আধ্যাত্মিকতা দুই ভিন্ন মেরু স্কলারদের সাথেই যুক্ত ছিলেন। আর পাশ্চাত্য ও আধুনিক গবেষকদের মতামতের দিকে তাকালে আমরা এক দারুণ বিবর্তন দেখতে পাই। একটু আগে যে গোলজিহার এবং জোসেফ শেক্টের কথা বললাম, তারা তো শুরুতে আল জোহরিকে নিয়ে চরম সংশয় প্রকাশ করেছিলেন। তাদের ধারণা ছিল এই লিখিত দলিলগুলো অনেক পরে আব্বাসীয় বা উমাইয়া যুগে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কিন্তু আধুনিক গবেষকরা যেমন হ্যারল্ড মজকি এবং গ্রেগর শোয়েলার এই প্রাচ্যবিদদের তথ্যকে রীতিমতো উল্টে দিয়েছেন। হ্যাঁ, তারা অত্যন্ত সূক্ষ্ম একটি পদ্ধতি ব্যবহার করে আল জুহুরির কাজ নিয়ে বিশদ গবেষণা করেন। এই পদ্ধতিটিকে বলা হয় ইসনান্ত কাম মতন পদ্ধতি। একটু থামাই আপনাকে, এই ইসনান্ত কাম মতন পদ্ধতিটা আসলে কি? মানে তারা কি শুধু কে কার কাছ থেকে শুনেছে আর মূল কথাটা মিলিয়ে দেখতেন? বিষয়টা একটু সহজে বলা যায়। হ্যাঁ, উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, একটা ক্লাসে শিক্ষক একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন। 10 বছর পর সেই ক্লাসের 5 জন ছাত্র আলাদা আলাদা দেশে চলে গেল। আচ্ছা, এখন তাদের ছাত্ররা যখন সেই ঘোষণার কথা বলছে, তখন গবেষকরা শুধু ঘোষণার মূল কথাটা বা মতন দেখছেন না, তারা দেখছেন কে কার কাছ থেকে শুনেছে, অর্থাৎ ইসনান্ত। ঠিক। মর্যদিকি এবং শোয়েলার দেখলেন যে ইয়েমেন, সিরিয়া, ইরাক ভিন্ন ভিন্ন অঞ্চলের স্কলাররা একই তথ্য দিচ্ছেন। আর যখন এসব বর্ণনার শিখল ধরে পেছনের দিকে যাওয়া হয়, তখন দেখা যায় সবগুলো শিখল গিয়ে মিলছে ওই একজন মানুষের কাছে, আল জুহরি। এর মানে হল আল জুহুরি নিজে বসে বসে কোনো রাজনৈতিক চাপে এ কথাগুলো বানাননি, বরং তিনি আসলেই মূল উৎস থেকে তথ্যগুলো অত্যন্ত বিশ্বস্ততার সাথে সংগ্রহ করে তার ছাত্রদের শিখিয়েছিলেন। এই আধুনিক গবেষণাই প্রমাণ করেছে যে আল জুহুরির সংগ্রহ করা তথ্যগুলো প্রথম শতাব্দীর শেষের দিকের একেবারে প্রামাণ্য এবং নির্ভরযোগ্য দলিল। অসাধারণ একটা পদ্ধতি। আচ্ছা, এই যে তিনি এত নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করলেন, এর বাইরেও তো তার আর একটি বিশাল অবদান আছে। মাগাজি বা সিরাত সংকলনের কথা বলছেন তো? হ্যাঁ, উৎসগুলোতে বারবার তার এই কাজের কথা উঠে এসেছে। এই সংরক্ষণ কাজের আরেকটি বিশাল অধ্যায় হল এই মাগাজি। মাগাজি বলতে মূলত নবীর সামরিক অভিযানগুলোকে বোঝানো হলেও এটি আসলে নবীর জীবনীর বা সিরাতের একটি অনেক বড় অংশ। আল জুহুরির আগে এই তথ্যগুলো মানুষের মুখে মুখে বিচ্ছিন্নভাবে ঘুরত। কেউ হয়তো শুধু বদরের যুদ্ধের একটা অংশ জানত, কেউ হয়তো খন্দকের যুদ্ধের একটা ঘটনা জানত। আল জুহুরি তার উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে এই বিক্ষিপ্ত দৃশ্যগুলোকে একত্রিত করে বর্ণনাকারীদের শিকলযুক্ত করে একটি ধারাবাহিক ও সুসংবদ্ধ গল্পে রূপ দিয়েছিলেন। এটা ছিল তখনকার দিনের প্রথম পূর্ণাঙ্গ ডকুমেন্টারি স্ক্রিপ্ট তৈরির মতো একটা কাজ। এই যে বিশাল জ্ঞানের পাহাড় তিনি তৈরি করলেন, পদ্ধতিগত একটা বিপ্লব ঘটালেন, এটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছালো কিভাবে? হ্যাঁ, কারণ তিনি তো নিজে কোনো বই লিখে যাননি। উত্তর হল তার ছাত্রদের বিশাল এবং সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে। তিনি অন্তত 2 ডজন নিয়মিত ছাত্রকে পড়াতেন, যারা পরবর্তীতে ইসলামী আইনের দিকপাল হয়ে উঠেছিলেন। উদাহরণস্বরূপ মদিনার বিখ্যাত স্কলার ইমাম মালিকের কথা বলা যায়। ইমাম মালিকের বিখ্যাত আইনি গ্রন্থ মুয়াত্তা এর প্রায় 21% বর্ণনায় সরাসরি আল জুহুরি থেকে এসেছে। এছাড়াও মামার ইবনে রশিদ তার একজন প্রধান ছাত্র ছিলেন। আর সবচেয়ে বিখ্যাত হলেন ইবনে ইসহাক, যিনি পরবর্তীতে নবীর সবচেয়ে বিস্তারিত ও বিখ্যাত জীবনীটি লেখেন। তিনিও আল জুহুরির সরাসরি ছাত্র ছিলেন। এতক্ষণ আমরা তার পাণ্ডিত্য, তার রাজনীতিক জীবন এবং তার পদ্ধতি নিয়ে অনেক গভীর কথা বললাম, কিন্তু মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন? উৎসগুলোতে তার ব্যক্তিগত জীবনের বেশ কিছু অদ্ভুত এবং স্মরণীয় বৈশিষ্ট্য পাওয়া যায়। হ্যাঁ, যেমন চুল আর দাড়ির বিষয়টা। আল জুহুরি তার চুল ও দাড়িতে কালো বা লাল রঙের মেহেদি ব্যবহার করতেন।
তখনকার দিনের অনেক কট্টর স্কলার এই প্রসাধন কিন্তু পছন্দ করতেন না। আবু জাফর আল রাজি নামে এক সমসাময়িক স্কলার তো শুধু চুল কালো করার কারণে তার কাছ থেকে হাদিস লিখতেই অস্বীকৃতি জানিয়েছিলেন। এটা সত্যি একটা মজার ব্যাপার, তবে এই ছোটখাটো সমালোচনা তার সম্মান বা মর্যাদাকে এতটুকু ম্লান করতে পারেনি। তৎকালীন সমাজ তার জ্ঞানকে বিনম্র শ্রদ্ধা করত। 124 হিজরিতে অর্থাৎ 742 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে তিনি এক অদ্ভুত ওসিয়ত করে গিয়েছিলেন, যা তার সম্পর্কে আমাদের ধারণাকে আরও স্পষ্ট করে। তিনি চেয়েছিলেন যেন তাকে হেজাজ ও প্যালেস্টাইনের সীমান্তে তার এস্টেটের কাছে রাস্তার ঠিক মাঝখানে কবর দেওয়া হয়। কারণটা ছিল যাতে পথচারীরা চলার পথে তার কবর দেখে অন্তত একটু থামে এবং তার জন্য প্রার্থনা করতে পারে। এই সাধারণ অথচ গভীর ইচ্ছার মধ্যেই মানুষটির মূল চরিত্র ফুটে ওঠে। তিনি ক্ষমতার একেবারে কাছাকাছি ছিলেন, রাজপ্রসাদে ঘুরে বেরিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সাধারণ মানুষের দোয়া আর স্মৃতির সাথেই যুক্ত থাকতে চেয়েছিলেন। একদম ঠিক। এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই জরুরি, কারণ এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা আজ যে ইতিহাস পড়ি, যে আইন বা ঐতিহ্য দেখি, তা কিন্তু শূন্য থেকে তৈরি হয়নি। তা কিভাবে কোনো একজন অসাধারণ মানুষের উদ্ভাবিত পদ্ধতি, তার নিরলস পরিশ্রম এবং তার সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে তিল তিল করে তৈরি হয়েছে, সেটাই আল জুহরির জীবন আমাদের শেখায়। ইতিহাস সবসময় অনেকগুলো স্তরের সমষ্টি, অসাধারণ একটি জীবন আর তার চেয়েও অসাধারণ তা রেখে যাওয়া প্রভাব। যিনি মৌখিক স্মৃতি আর লিখিত দলিলের মাঝখানের সবচেয়ে মজবুত সেতুটি নিজ হাতে তৈরি করেছিলেন। আলোচনার একদম শেষে এসে একটি নতুন দৃষ্টিকোণ থেকে ভাবার জন্য একটি গভীর চিন্তার খোরাক নিয়ে আমরা আলোচনাটা শেষ করতে পারি। হ্যাঁ, একবার ভাবলে অবাক হতে হয় যে যদি উমাইয়া রাজদরবারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় প্রশাসনিক চাহিদা আল জোহারিকে এই মৌখিক স্মৃতিগুলোকে লিখিত রূপ দিতে বাধ্য না করত, তবে কি প্রথম যুগের সেই বিশাল ইতিহাসের অনেকটাই কেবল সময়ের গর্বে হারিয়ে যেত না? এটা দারুণ একটা প্রশ্ন। ইতিহাস কি তাহলে শেষ পর্যন্ত ক্ষমতা এবং রাষ্ট্রের প্রয়োজনের ছায়াতেই তার বেঁচে থাকার পথ খুঁজে নেয়? এই প্রশ্নটি আসলেই আমাদের ভাবনার জগৎকে নাড়িয়ে দেয়। ইতিহাস, ক্ষমতা আর স্মৃতির এই জটিল সমীকরণ আমাদের চিরকাল ভাবাবে। আজকের গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। তথ্যের নতুন কোনো গভীরে ডুব দিতে আমরা আবারও ফিরে আসব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।